তো এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। অধ্যায় 6টির নাম হচ্ছে বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব। অর্থাৎ এই অধ্যায়টি পড়লে বাংলাদেশে বাঙালিদের যে উৎসবগুলো রয়েছে, চিরায়ত উৎসব মানে বহু বছর থেকে যে উৎসবগুলো বাংলাদেশের মানুষ পালন করে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সেগুলো কিভাবে উৎসব পালন করা হয় সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারবে। তোমরা খুব সুন্দরভাবে অধ্যায়টি পড়বে। পড়ার পর যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাদের রাহাতস একাডেমি পেজে সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি সরাসরি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা মূলত অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। দেখো এখানে প্রথমেই দিয়েছে ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমরা এখন এখানে যে সঠিক উত্তরের অর্থাৎ এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব এবং তারপর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো ক নম্বরের প্রথম প্রশ্নটি হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিনে কোনটি উদযাপিত হয়? তো বাংলা যে সালটি রয়েছে তার প্রথম যে মাসটা সেটা হচ্ছে বৈশাখ মাস। তো এই বৈশাখ মাস বা বাংলা বছরের শুরু উপলক্ষে কিন্তু একটা উৎসব পালন করা হয়, সেটা হচ্ছে বাংলা নববর্ষ। এটা বৈশাখ মাসে পালন করা হয়। এরপর দেখো 2 নম্বর, নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? এখানে অপশন দিয়েছে বৈশাখ মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে নাকি ফাল্গুন মাসে। নবান্ন উৎসব কিন্তু অগ্রহায়ণ মাসে, বাংলা মাসের অগ্রহায়ণ মাসে পালন করা হয়। এরপর দেখো কখন পৌষ মেলা উদযাপিত হয়? এখানে পৌষ মেলা কখন উদযাপিত হয় এটা তোমরা যদি দাও। আমরা অপশনগুলো একবার তার আগে দেখে নেই। ক নাম্বার হচ্ছে বর্ষাকালে, খ নাম্বার হচ্ছে বসন্তকালে, গ নাম্বার হেমন্তকালে নাকি শীতকালে। পৌষ উৎসব আসলে শীতকালে পালন করা হয়। আমরা কী দেবো? পৌষ উৎসব শীতকালে পালন করা হয়। তো এখানে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এগুলো আমরা উত্তরগুলো দেখার চেষ্টা করলাম। এখন আমরা পরবর্তীতে এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বর শূন্যস্থান কি দিয়েছে দেখো, হালখাতার দিন ড্যাশ দিয়ে আপ্যায়ন করা হয়। এই বৈশাখ মাসে যে বাংলা নববর্ষ পালন করা হয় তখন কিন্তু বৈশাখ মাসে হালখাতাও করা হয়, বা বাকি যে দোকানদাররা যে তাদেরকে বাকি দেয় তাদের এই বাকি তোলার উপলক্ষে তারা কিন্তু হালখাতা করে এবং হালখাতার দিন কী দিয়ে আপ্যায়ন করা হয়? মিষ্টি দিয়ে। মিষ্টি এখানে আমরা দেবো মিষ্টি। 2 নম্বর দেখো পুরান ঢাকার ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা ড্যাশ নামে পরিচিত। এটার উত্তর হবে সাকরাইন নামে পরিচিত। পুরান ঢাকার ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা ড্যাশ নামে পরিচিত, এটা হবে সাকরাইন। তো এরপর এখানে দেখো গ নাম্বার, এখানে আমাদেরকে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। এখানে 3টি বাক্য দিয়েছে। দেখো যে বাক্যটা পড়ে আমরা মনে হবে যে সত্য, উপরে যে অধ্যায়টি আমরা পড়বো, পড়ার পর এই বাক্যগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে বাক্যগুলো সঠিক নাকি ভুল। যদি সঠিক হয় তার পাশে আমরা স লিখবো, আর যদি মিথ্যা হয় তার পাশে আমরা মি লিখবো। তো দেখো আমরা উত্তর করার চেষ্টা করি। তো 1 নম্বর দেখো নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়। নববর্ষ উপলক্ষে কি পৌষ মেলা আয়োজিত হয়? আমরা একটু আগেই তো পড়লাম যে নববর্ষ উপলক্ষে বাংলা নববর্ষ পালিত হয়, বা বৈশাখী মেলা আয়োজিত হয়। তো এখানে কি হবে? এটা হবে মিথ্যা। এরপর দেখো 2 নম্বরে নতুন ধান ঘরে তোলার উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়। তো এটা হচ্ছে সত্য, বা আমরা এখানে দেব, এর পাশে দেব কি দেব? স দেব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়, এটা হচ্ছে স। এরপর 3 হেমন্তের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত। তো এটাও হচ্ছে একটা মিথ্যা, কারণ শীতের পরে বসন্ত আসে। তো এখানে আমরা দেব মি। তো এখন আমরা এখানে কি দেখলাম? যে সত্য মিথ্যা দেখলাম। এখন আমরা ঘ নম্বরে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ দেখব। এখানে দেখো মেলা বা উৎসবগুলোর নাম দিয়েছে, সেটা কোনটার সাথে ডান পাশের মিলে যায় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এটার উত্তর করার চেষ্টা করি। দেখো এই দিকে আমি যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে বাম পাশ এবং এই দিকে ডান পাশের সঠিকটা। তো প্রথমে দেখো পয়লা বৈশাখ, এটা হচ্ছে বাম পাশ থেকে, এবং ডান পাশে হালখাতা। পয়লা বৈশাখের সাথে কোনটা যায়? হালখাতা যায়। নবান্ন উৎসবের সাথে ডান পাশ থেকে কৃষকের আনন্দ তোমরা নিতে পারো। বসন্ত উৎসব এর সাথে বাসন্তী রঙের পোশাক নিতে পারো। পৌষ মেলার সাথে কোনটা যায়? সেটা হচ্ছে সাকরাইন। তো এটাই মূলত তোমাদের এই যে ডান পাশের সাথে বাম পাশের মিলকরণ সেটার উত্তর, সেটা আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী ঘ এবং উম নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ঘ নাম্বারে আমাদেরকে উম নাম্বারে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং চ নাম্বারে দিয়েছে বর্ণনামূলক প্রশ্ন। তো প্রথমে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন 3টি দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব, তারপর আমরা বর্ণনামূলক যে প্রশ্ন 3টি দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের বা উম নাম্বারের প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লেখো। তো
তো বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিস হলো মাটির খেলনা, বাঁশের বাঁশি এবং ঐতিহ্যবাহী মিষ্টি। এই 3টি জিনিস বৈশাখী মেলায় পাওয়া যায়। তো এরপর দেখো হালখাতা বলতে কী বোঝায়। দেখো এখন আমরা দেবো হালখাতা বলতে কী বোঝায়। এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি বাংলা নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের হিসাবের পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খোলেন। এই অনুষ্ঠানকে হালখাতা বলে। এই দিন ক্রেতারা তাদের বিদায়ী বছরের পাওনা পরিশোধ করেন এবং ব্যবসায়ীরা তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো, বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে বসন্ত উৎসবে মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরে, খোঁপায় নানা রঙের ফুল গোজে এবং ছেলেরা রঙিন পাঞ্জাবি ও ফতুয়া পরে। তো এরপর 4 নম্বরে এখন আমরা বর্ণনামূলক যে প্রশ্ন দুটি দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কি করো তা লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব বাংলা নববর্ষের দিন আমাদের বিদ্যালয়ে নানা ধরনের আনন্দ ঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে আমরা বিদ্যালয়ে সাধারণত নিচের কাজগুলো করে থাকি। রঙিন পোশাকে সাজা। আমরা সবাই লাল, সাদা ও বিভিন্ন রঙের ঐতিহ্যবাহী ও পছন্দমতো পোশাক পরে বিদ্যালয়ে আসি। এরপর 2 নম্বরে দিতে পারো মঙ্গল শোভাযাত্রা। সকালবেলা শিক্ষক ও সহপাঠীদের সাথে মিলে আমরা নানা রঙের প্লেকার্ড, মুখোশ, ফেস্টুন দিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নিই। এরপরে 3 নম্বরে যেটা দিবে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীত গাই, আবৃত্তি করি এবং লোকনৃত্য অংশ নিই। এরপরে দিতে পারো বৈশাখী মেলা ও আড্ডা। স্কুলের মাঠে ছোটোখাটো বৈশাখী মেলার আয়োজন করা হয়। সেখানে বন্ধুদের সাথে মিলে মাটির কেনাকাটা করা হয়। এবং সবশেষে তোমরা দিতে পারো ঐতিহ্যবাহী খাবার এবং গল্পগুজব পরে আমরা দারুণ সময় কাটাই। তো এটা হচ্ছে প্রথম প্রশ্নটির অ্যান্সার। এখন আমরা দ্বিতীয় যে প্রশ্নটি বর্ণনামূলক প্রশ্ন বা 6 নম্বরে 2 নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে তোমার পছন্দের যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এখানে কিন্তু আমরা যে অধ্যায়টি পড়ব সেখানে কিন্তু বেশ কয়েকটি উৎসবের আমরা দেখেছি, উৎসব সম্পর্কে জেনেছি। তার মধ্যে যে কোনো একটা আমরা বর্ণনা করব। এখানে আমি যেটা বর্ণনা করেছি সেটা হচ্ছে নবান্ন উৎসব। নবান্ন উৎসব সম্পর্কে আমি বর্ণনা করেছি। তোমরা চাইলে পয়লা বৈশাখের যে উৎসব বা বাংলা নববর্ষের উৎসব সেটাও দিতে পারো, পৌষ মেলা সেটা সম্পর্কেও দিতে পারো, অর্থাৎ যে কোনো একটা উত্তর দিলেই হবে। তো দেখো, আমার পছন্দের একটি চিরায়ত উৎসব হলো নবান্ন উৎসব। নিচে এই উৎসবের প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো। আয়োজনের সময়, এটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি কৃষিভিত্তিক উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান কাটার পর এই উৎসব আয়োজন করা হয়। এরপর দেখো পরবর্তীতে দিতে পিঠা ও পায়েসের ধুম। নবান্ন উৎসবের মূল আকর্ষণ হলো নতুন ধানের চাল। এই নতুন চাল দিয়ে ঘরে ঘরে সুস্বাদু পিঠা, পায়েস ও ক্ষীর তৈরি করা হয় এবং তা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়। এরপর দিতে পারো কৃষকের আনন্দ। নতুন ফসল ঘরে তোলায় এই উৎসব গ্রামীণ কৃষকের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে গ্রামের পাশাপাশি শহরের জীবনেও নবান্নের পিঠা উৎসবে আয়োজন হয়ে থাকে। তো এটাই মূলত তোমাদের আজকের অধ্যায় 6-এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।